আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবৎ আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে। যে যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। হয়তো আহ, রাজনৈতিক কারণে বিভিন্ন কৌশলের কারণে তার মৃত্যুর খবরটি প্রকাশ করছে না এবং তাকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না, তাকে এই যে একটা লুকোচুরি খেলা চলছে, এটির কয়েকটি ভাগ রয়েছে। তবে প্রকৃতপক্ষে আজকের যে বিষয়টি আমি শুনেছি, লক্ষ্য করেছি, সেটি হলো যে খালেদা জিয়া নিজেই কোথাও যেতে চান না। তিনি মরলে এদেশেই মরবেন, শেষ নিঃশ্বাস তিনি বাংলার মাটিতেই ছাড়তে চান বা তিনি এখানেই মরতে চান। ইয়েস, এটি অবশ্যই বিশ্বাসের কথা, অবশ্যই এমনটাই হবার কথা ছিল। আপনাদের মাথায় রাখতে হবে, খালেদা জিয়া কিন্তু কখনোই নিজে ভালো থাকবার যত সুযোগ এসছিল তার জীবনে, তার রাজনৈতিক নির্যাতন যতই তার সামনে এসছে, ততই তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান, আপনি বাংলাদেশের রাজনীতি ছাড়বার জন্য আপনি খত দিয়ে চলে যান, অথবা আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনি বিদেশে গিয়ে চুপচাপ থাকেন, আপনি কোনো রাজনীতি করতে পারবেন না, আপনার ইত্যাদি ইত্যাদি বহু রকম কন্ডিশনাল তাকে সুবিধা দেওয়ার কথা ছিল বা দেওয়ার বহুবার অফার করা হয়েছে। তিনি খালেদা জিয়া কোনো অফার গ্রহণ করেননি। তিনি চিকিৎসাও বাংলাদেশের মাটিতেই নিয়েছেন। তিনি বিদেশে যাবার সুযোগ পেলেও যখন কন্ডিশন দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমি কোনো কন্ডিশন নিয়ে চিকিৎসা করতে যেতে চাই না। দেখুন, খালেদা জিয়ার যখন তিনি সুস্থ ছিলেন, যখন তিনি তার নাতিনদের সাথে চমৎকারভাবে জীবনযাপন করার জন্য দেশের বাহিরে চমৎকার আয়োজন ছিল তার জন্য, তার দুটি সন্তানের ঘরের নাতিনরা সেখানে ছিল, সেখানে তার সাথে চমৎকার সুন্দর সময় কাটাবার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তাকে কেউই মানাতে পারেনি। তিনি কোনোভাবেই আপোষ করেননি। বাংলাদেশে ওনার কে আছে বলুন তো? বাংলাদেশে ওনার কেউ, আপনারা অনেকেই জানেন না। এই যে এখন গত 15 বছরের যেই ছেলেগুলি, যেই বাচ্চারা বড় হয়ে এখন রাজনৈতিক কথাবার্তা বলছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে, আপনারা কি কেউ জানেন গত 15 বছরে কত কিছু ঘটেছে এই জিয়া পরিবারের সাথে? আমি তো জিয়া পরিবারের রাজনীতিও করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি বলছি তো, আমার পরিচয় সবাই জানে, গিয়ে দেখেন গা আমি কখনো কোনো রাজনীতি করেছি কিনা। কিন্তু বাস্তবতা হলো এই, আমি প্রতিটি দিন, প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি ঘন্টায় বাংলাদেশের রাজনীতির সাথে আমি যুক্ত আছি। প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি, প্রতিটি বিষয়কে অবলোকন করবার চেষ্টা করেছি, প্রতিটি বিষয়কে তুলে এনে আলোচনা করবার চেষ্টা করেছি, একটা ফলাফল বের করবার চেষ্টা করেছি। সে জায়গা থেকে আমি বুঝতে পারি যে কার কত স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতির জন্য, কে কতটা নির্যাতন সয়েছে, কে কতটা এই বাংলাদেশকে ভালোবেসেছে, কে কতটা ত্যাগ, কে কতটা কষ্ট সয়েছে। সেখানে আমি তো আর এতটা কানা নই। খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার, তার যে ত্যাগ, এগুলি বলবার জন্য বিএনপি করবার প্রয়োজন নেই। বরং বিএনপি যারা করে তারাও খালেদা জিয়ার ত্যাগ নিয়ে ঠিকমতো প্রকাশ করবার সেই সামর্থ্য, সক্ষমতা, মেধা অনেকেরই নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। যাই হোক, যেটি বলতেছিলাম আজকে, সুতরাং তিনি আজকের দিনে যতটুকু জেনেছি যে তিনি বলে দিয়েছেন তার বাংলাদেশের মাটিতেই মৃত্যু হবে, তিনি কোনোভাবেই দেশের বাহিরে যাবেন না। তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে। তিনি সাফ বলে দিয়েছেন, তার পুত্রবধূর কাছে বলে দিয়েছেন, ডক্টর জোবাইদুর রহমানের কাছে, যে তিনি বাংলাদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাচ্ছেন। ইয়েস, আমরা এমন একজন, বাংলাদেশের মানুষ এমন একজন নেত্রী পেয়েছিল যে যার শেষ নিঃশ্বাসও বাংলাদেশের জনগণের জন্য তিনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন। জানি না বাংলাদেশের মানুষ এমন নেতা আর কখনো পাবেন কিনা। তবে খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস বাংলাদেশের মাটিতে ত্যাগ করে তিনি তার বর্ণাঢ্য এই জীবনের যে আপসহীন নেত্রী হিসেবে তিনি যে পরিচিতি লাভ করেছেন, সেটি তিনি অনন্তকালের জন্য
অনন্ত যুগের জন্য তিনি স্ট্যাবলিশ করে যাচ্ছেন যে তিনি তার শেষ নিঃশ্বাসের সাথেও তিনি আপোষ করবেন না। যাই হোক, এটি গেল আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তিনি কেন বিদেশে যাচ্ছেন না এসব নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করবার জন্য যে খবরটি পেয়েছি। আর দ্বিতীয়ত আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি এই কথাগুলোর সাথে আরেকটা বিষয় লাগাতে চাচ্ছি, কারণ আজকে একের অধিক ভিডিও না করে একটার মধ্যেই আরেকটি খুব বেশি খালেদা জিয়ার সাথে প্রাসঙ্গিক না হলেও সব কিছুই তো আসলে রাজনীতির একটি অংশ হিসেবেই কাজ করছে। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে শুরু করে তার রাজনৈতিক দল এবং বর্তমান সরকার, সামনে নির্বাচন, এই সব কিছুকেই আমরা একটার সাথে আরেকটাকে যুক্ত করবার চেষ্টা করি। সাবেক নির্বাচন কমিশনার, বর্তমান সরকারের উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, তারপরে বাণিজ্য উপদেষ্টা জনাব শ্রম উপদেষ্টা এবং নৌ পরিবহন উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। আমি জানি না ভদ্রলোকের স্যাক্রিফাইস কি, তিনি হুট করেই সব উপদেষ্টা হয়ে গেলেন। আচ্ছা, হয়েছেন, এরপর তো তিনি ইচ্ছামতো বিএনপির ঠ্যাং ভাঙার জন্য ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকে বিতর্কের কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে নৌ পরিবহন এবং অন্যান্য মন্ত্রণালয়গুলি দেওয়া হয়েছে। এখন তিনি আজকে আরেকটি কথা বলেছেন সাংবাদিকদের কাছে, যে তাদেরকে, তিনি উপদেষ্টা এবং তার সাথে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে কতদিন তারা সরকারে থাকবেন বা কবে তারা নির্বাচন দিবেন। এটির কোনো দিন, ক্ষণ, মাস নির্ধারণ করে দেওয়া হয়নি। জনাব সাখাওয়াত হোসেন, আপনার এই কথাগুলো আমরা স্বৈরাচারের সময় যেভাবে শেখ হাসিনা কথা বলতো বা এরশাদ যখন কথা বলতো ঠিক এরকমভাবে কথা বলতো, যে আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমি জনগণের কথা ছাড়া নামবো না। জনগণের কথা বলে বলে শেষ পর্যন্ত জনগণ এমন প্যাদানি দিছে, এই দেশ ছাইরা, সব ছাইরা একদম চিরতরে চলে যেতে বাধ্য হয়েছে। আপনাকে কে দিয়েছে? রাতের অন্ধকারে আপনি উপদেষ্টা হয়েছেন। আপনাকে কে, কোন জনগণ আপনাকে উপদেষ্টা বানিয়েছে? আপনি বলতে পারবেন 10 জন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে? 10টা মানুষের নাম বলুন তো। আমি তো দেখি না। আপনার এমন কোনো স্যাক্রিফাইস, আপনার এমন কোনো কিছু হয়নি যে আপনি উপদেষ্টা হবেন, কিন্তু আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে। কারা বানিয়েছে, কেন বানিয়েছে, এর পেছনে অনেক গল্প, অনেক কিছু আছে, সেগুলি আমরা আর আজকে এখানে নাই বলি। আপনি উপদেষ্টা হবার পর আপনার আচরণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আপনি ভাবখানা এরকম যে আপনি ছাড়া বাংলাদেশের সরকার চলবেই না। প্লিজ, আপনার সাথে তো কথা তো বলেছিলাম 2-1 দিন। আপনার চেহারার লোভের সাথে সাথে, ক্ষমতার সাথে সাথে আপনার যে কি চেহারার, কি আপনার দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনাদের থেকেও শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা আরো অনেক ভালো ছিল। ঠিক আছে, তো সুতরাং ওই স্বৈরাচারী কায়দায় কথাবার্তা বন্ধ করুন। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে কেটে পড়ুন। যথেষ্ট বলেছেন, এসব কথা আর বলবেন না। জনগণ এসব কথা সুন্দরভাবে নেবে না, কারণ জনগণ কি করতে পারে ইতিমধ্যে আপনারা জানেন। ক্ষমতা পেয়েছেন কালো রাত্রিতে বা কাল রাত্রিতে। এই ক্ষমতা জনগণ আপনাদেরকে দেয়নি। আপনারা জনগণের সাথে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন। সুতরাং সময় যেভাবে দেওয়া আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সুন্দরভাবে চলে যান। কথা আর এভাবে বলবেন না দয়া করে। খালেদা জিয়ার এসএসএফ এর গার্ড দেওয়ার কথা এতদিনে মনে পড়লো? শুনেন, খালেদা জিয়ার নিয়ে যে নাটকটা করতেছে, এটা যে আমাদের মানে রূপবানের গান চলতেছে, এটা সবাই বুঝতেছে। একটা মানুষকে এসএসএফ এর গার্ড কখন দিলেন? যখন সে অ্যাবাউট টু ডাই বা কোমাতে আছে। 17 মাস পরে মনে পড়লো, আর বিএনপি আগে তো বলতো মাজা ভাঙা দল, বিএনপি হলো সবচেয়ে অসহায় দল। কি সমস্যা? কোথায় আটকে লন্ডন যাত্রা? অ্যাম্বুলেন্স কেন আসে না? অ্যাম্বুলেন্স কোন পরিস্থিতিতে আসে, কোন পরিস্থিতিতে আসে না? কেন একবার এক এক কথা বলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক শুভেচ্ছা এবং বীর মুক্তিযোদ্ধা এবং ডক্টর নূর নবী স্যারকে আমার সালাম। আসলে এখন মুরব্বী মানুষ আমার সামনে কি বলবো, আবার বিপুলটাকে অনেক সেন্সর থাকে, অনেক কিছু বলা যায় না। আসলে মানে হাসবো না বদবায়ু ত্যাগ করবো বুঝতে পারতেছি না। শুনেন, একটা সাধারণ মানুষের মৃত্যু নিয়েও আমি খালেদা জিয়াকে অসাধারণই মনে করি, কারণ যেহেতু আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে পছন্দ করি বা না করি, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আমি ডক্টর নূর নবীকে পছন্দ করি না করি, উনি একজন মুক্তিযোদ্ধা।
সেই হিসেবে তার প্রতি আমার একটা সিম্পাথি থাকবে বা থাকতে আমি বাধ্য। তেমনি খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি পছন্দ করি না করি, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা একবারের হোক, দুইবারের হোক, আর সোয়া দুইবারের হোক, তাই না? আর সেটা আলাদা বিষয়। এই একজন এমনকি এই খালেদা জিয়াকে এসএসএফ এর গার্ড দিচ্ছে, একটা মানুষ কোমাতে আছে, তাকে এসএসএফ এর গার্ড কেন দিতে হবে? জীবিত থাকতে একদিনও খোঁজ নিল না। ওই যে আমাদের জামালপুরে এটা ঘটে, বাপ মাও যখন বুইরা হয়, ডায়াবেটিস লড়তে পারে না, সরতে পারে না, তখন ফল নিয়ে যা, বাবা আব্বা জিলাপি খাও। মানে জিলাপি কেন বলে, গ্রামে তো জিলাপি, ওটা আমাদের ডক্টর স্যার বলতে পারবেন, তাদের সময় জিলাপি ছিল সবচেয়ে বড় খাবার। আব্বা জিলাপি খাও, আব্বা গুলগুলি খাও, তেলে ভাজা। সে লিভার সিরোসিস মারা যাবে কয়েকদিন পরে, তারা বলে তেলে ভাজা গোল্লা খাও, গুলগুলি বলে, আর বলে যে তুমি এইটা খাও ওইটা খাও, সে খাইতে পারবে না, তখন নিয়ে যায়। তো খালেদা জিয়ার এসএসএফ এর গার্ড দেওয়ার কথা এতদিনে মনে পড়লো। আর বিএনপি অত্যন্ত, আমাদের স্যার অত্যন্ত মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মুক্তিযোদ্ধা, দায়িত্ব, মানে ওনার অনেক দায়িত্ব আছে লাইব্রেরিজ কথা বলার ব্যাপারে, বয়স, তার অভিজ্ঞতা, তার সনদ সব মিলে দায়িত্ব নিয়ে বলতে হয়, তাই হয়তো উনি স্বাভাবিকভাবে কথা বলেছেন। শুনেন, খালেদা জিয়ার নিয়ে যে নাটকটা করতেছে, এটা যে আমাদের মানে রূপবানের গান চলতেছে, তো সবাই বুঝতেছে। একটা মানুষকে এসএসএফ এর গার্ড কখন দিলেন? যখন সে অ্যাবাউট টু ডাই বা কোমাতে আছে। 17 মাস পরে মনে পড়লো, আর বিএনপি আগে তো বলতো মাজা ভাঙা দল, বিএনপি হলো সবচেয়ে অসহায় দল, তাকে কখনো বিপিনুরের পেছনে গিয়ে দাঁড়াইতে হয়, কখনো আমার ভাবির ছেলে সাদিক কায়েমের পিছনে দাঁড়াইতে হয়, কখনো আমার ভাইয়ের ছেলে হাসানাত আব্দুল্লাহ, আমার যাকে কেউ আদর করে কালাপাড়া বলে, তার পেছনে দাঁড়াইতে হয়, কখনো নাহিদ ইসলামের পিছনে দাঁড়াইতে হয়, যার রাজনীতির বয়স শুক্র 8 দিন। তো বিএনপি হেল্পলেস একটা দলে পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ বিপদে আছে, বারবার বলে আওয়ামী লীগ বিপদে আছে, আপদে আছে, এমনকি মহা বিপদে আছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু অসহায় দল নয়, হেল্পলেস নয়। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিপদে পড়ে আছে, আপদে আছে, মহা বিপদে আছে। সাঁতারের উপরে পানি নাই, আমাদের জামালের ভাষায় বলে। এখন মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের মানুষদের সাঁতারের উপরে, সে 10 ফিটও সাঁতার, 1000 ফিটও সাঁতার, আমরা সাঁতার জানি। কিন্তু বিএনপি কিন্তু অসহায় দল, আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না। আওয়ামী লীগ কোনোদিনই নাহিদের পিছনে গিয়ে দাঁড়াবে না, আওয়ামী লীগ কোনোদিনই ভিপিনুরের পিছনে দাঁড়াবে না। ভিপিনুর গিয়ে পায়ে ধরে আম্মা ডাকে আসছে, এই ভিপিনুর আম্মা ডেকে আসতে হয়েছে। এমনকি এই যে হেফাজত, যারা এখন জননেত্রী শেখ হাসিনা ফাঁসি চায়, তাকেও কিন্তু আম্মা ডাকতে হয়েছে, এত বড় মহাশক্তি দেওয়ার। তিনি কিন্তু তাদের পিছনে যাননি, মা ডাকছে, তার আগে মা ডাকাইতে বাধ্য করছে। কিন্তু বিএনপি কি করতেছে জানেন? তারাও খালাম্মা হইতে পারতো, তারাও জ্যাঠামশাই হইতে পারতো, কিন্তু বিএনপি হয়ে গেছে উল্টা বাতিজা। মানে যেখানে তাদের চাচা জ্যাঠা হওয়ার কথা, বিএনপি উল্টা বাতিজা হয়ে গেছে আমার বাতিজাদের জন্য। সেই জন্য তো আমি ফরিদ কথা বলতে পারি, নাহলে আমার কি দুঃসাহস, আমি মির্জা ফখরুল সাহেবের সমালোচনা করার ক্ষমতা যোগ্যতা কোনোই আমার নাই। আমি এখনো বলি তিনি একটা বড়, কেন বলতে পারি? এই কারণে বলতে পারি যে আপনি যেহেতু আমার হাঁটুর বয়সী পোলার পিছনে গিয়ে আপনি দাঁড়াইতে পারেন, তো শেখ ফরিদের সমালোচনা আপনাকে সহ্য করতে হবে, মানতে হবে, মেনে নিতে হবে। সেই জন্যই কথা বলার সাহস পাই, সেই জন্যই বলছি আমি যোগ্য। কারণ যখন যোগ্যরা কথা না বলে, তখন অযোগ্যদের কথা বলতে হয়। আমি অযোগ্য, কিন্তু কথা বলতে হবে। মির্জা ফখরুল সাহেবের সাথে সফর সঙ্গে হিসেবে যায় আমার জাতীয় ভাবির পোলা এই আখতার, এর চেয়ে লজ্জার কি আছে? আর আমাকে যদি ডক্টর নূর নবী স্যারের সাথে কোথাও বিদেশ শহরে পাঠায়, আমি মাপ চাইবো, আমি বলবো আমি তার যোগ্য নই, আমি তার সফর সঙ্গে যোগ্য নই, ক্ষমা চাইবো আমি। মির্জা ফখরুল সাথে একটা দলের মহাসচিব, বড় দলের, হয় তাকে প্রথম বলতে হবে, তাদের ভাষা, নইলে দ্বিতীয় বলতেই হবে, কারণ আওয়ামী লীগের পরেই তাদের জনপ্রিয়তার দিক থেকে আমি পছন্দ করি না করি। সেই দলের মহাসচিব আখতারের পিছিয়ে দাঁড়িয়ে থাকে, এটা অসহায় দল না কি দল? আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ প্রয়োজনে চলে যাবে, আওয়ামী লীগ প্রয়োজনে বঙ্গোপসাগরে ডুবে মরবে, কিন্তু আওয়ামী লীগ তো আখতার, ফাক্তার, নাহিদ, ফাহিদ, এদের পিছনে গিয়ে কোনোদিন দাঁড়াবে না। আর আমি শেখ ফরিদি তো দাঁড়াবো না। তো খালেদা জিয়ার যে মৃত্যুর ব্যাপারটা আপনি দেখেন, আমি খালেদা জিয়াকে জীবনে 2বার দেখেছি, শেখ হাসিনাকেও জীবনে 2বার দেখেছি, আমনে সামনে, মানে একেবারে মুখোমুখি। আমার যোগ্যতা হচ্ছে তো প্রধানমন্ত্রী থাকাকালীন না, যখন তারা বিরোধী দলে ছিল। কারণ তারা যখন প্রধানমন্ত্রী থাকে, তখন তো তাদের বাড়ির যারা কাজ করে, তাদের কাজের লোকের যে কাজ করে, তাদের দাপটেই যাওয়া যায় না। এটা আমার সাথে স্যার ভালো বলতে পারবেন। তো দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমি 2বার দুইজনকে 2বার করে দেখছি, একেবারেই কাছে থেকে। তো একটা জিনিস কি জানেন, এই সেই খালেদা জিয়া যিনি এরশাদকে ভয় পান নাই, সেই খালেদা জিয়াকে এখন আপনি ইউনূসকে দেখে ভয় পাইতে হয়, সেই খালেদা জিয়াকে এখন আমার জাতীয় ভাতিজাদেরকে ভয় পাইতে হয়। এর চেয়ে দুঃখের কি আছে যে বিএনপির নেতৃত্ব তারেক রহমান দ্বিতীয় ব্যক্তি, খালেদা জিয়া প্রথম ব্যক্তি ক্ষমতার দিক থেকে। প্রথম ব্যক্তি লাশ, সে জীবিত না মৃত না অর্ধমৃত, এটা বলার স্পষ্ট বক্তব্য দেওয়ার ক্ষমতা। আপনি তো হাসপাতালের কথা বলতেছেন, কি আর কি যেন নাম আগে, ওই হাসপাতালের বাটপার ইতিহাসে যেটা আরেকদিন জানাবো। ওই হাসপাতালের মুখপাত্র কিভাবে বলবে যেখানে খোদ বিএনপি কথা বলতে পারে না? এই যে আমাদের কেসি গেট রিজভী কাকা, তিনি তো সেকেন্ডে বিবৃতি দিতেন কেসি গেটের ভিতর থেকে,
এখন তার বিবৃতি কোথায় গেল? তার নেত্রী নিয়ে বিবৃতি দিতে পারে না। স্যার যেটা বললেন যে এখন যে গুজবের ডালপালা গজিয়েছে, আজকে শুনলাম পার ডে নাকি খালেদা জিয়ার জন্য 8 কোটি টাকা খরচ হয়। আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। 8 কোটি টাকা আপনি যদি এটা সত্য হয়, আমাকে একজন বললো লাইভে এসে, আমি জানি না সত্য, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। 8 লাখ টাকা পার ডে খরচ হলেই তো বেশি, 8 কোটি টাকা পার ডে, এটা তো জনগণের সাথে তামাশা। আর ওই যে তারেক রহমানের স্ত্রীর যে বিবৃতির কথা আপনি বললেন, যে তিনি বিবৃতি দিয়েছেন তার শাশুড়ি এটা বলেছে, এটা তো একটা ফাইজলামি। খালেদা জিয়ার কামের সেরির ভিডিও দেয় মানুষ, বড় বড় সাংবাদিক, আওয়ামী লীগের বিএনপির নেতা, তারপর বিএনপির পাতি নেতা। খালেদা জিয়ার কাজের বেটি ফাতেমার ছবি পোস্টার একজন গায়িকাকে দেখলাম দিল, আর খালেদা জিয়ার সাথে দেখা করছে তার শাশুড়ি, সেই ছবিটা কেন নাই? সে ভিডিও কোথায় গেল? ফাইজলামি করে আমাদের সাথে না? এগুলো আমরা বুঝি না। আমরা কি এখনো ফিডার খাই নাকি? আমরা কি এখনো ফিডার খাই? আমরা তো ফিডার খাই না। বাংলাদেশ জনগণ তো যদি বলে যে তারা ফিটিং বেবি দেওয়ালার, এটা যদি মনে করে তাহলে তো বিএনপি ভুল করবে। বিএনপি যে কত হেল্পলেস 17 মাসে প্রমাণ হয়েছে। তারেক রহমান দেশে পা রাখতে, তার কদম মোবারক এখনো ঢাকায় রাখতে পারেন নাই। খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা তারা দিতে পারে না। এর চাইতে আর অসহায় কোন দল থাকতে পারে? আর সরকারের কথা বলি, তথাকথিত সরকার, আদম ব্যাপারীর সরকার, আমার ভাতিজাদের সরকার, এই হুরি বড়ি গেলমান চুরি বড়ির যে সরকার, তাদের উদ্দেশ্যে বলি, এগুলো বাটপারি করে ওই যে বলছে, স্যার বললেন যে 16 ডিসেম্বর ঘোষণা দিবে, আমি লিখে দিতে পারি। সত্যি সত্যিও যদি খালেদা জিয়া 16 ডিসেম্বর মারা যায়, বিএনপির কর্মীদের বাবার ক্ষমতা নেই সেদিন শোক দিবস পালন করবে। বাংলাদেশের জনগণ এটা মানবেই না। ওই 15ই আগস্ট নিয়ে ইয়ার কি জনগণ ওটা ওয়াচ করতেছে, অল আর ওয়াচিং, তারা দেখতেছিল। কিন্তু 16 ডিসেম্বর নিয়ে ফাত্রামি বাংলাদেশের জনগণ মানবে না। আর আমি মনে করি বিএনপির যাদের শুভবুদ্ধি আছে, তারা খালেদা জিয়া 16 তারিখও মারা গেলে সেদিন তারা শোক দিবস পালন করবে না, যদি তাদের আকল থাকে। আর আল্লাহ যদি থাকে আকল গায়েব করে দেয়, সেটা ভিন্ন কথা। যেমন অর্ধেক আকল এখন নাই, এখন খালেদা জিয়া মরার পরে যদি তাদের সম্পূর্ণ আকল চলে যায়, সেটার কথা বলতে পারবো না। কারণ আল্লাহ নাকি কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চাইলে প্রথমে আকলটা নিয়ে নেন। তো বিএনপির যদি আকল হাওয়া হয়, সেটা আলাদা বিষয়। আপনাকে বলে দেই, ডক্টর ইউনূস এই বাটপারি করবে, কারণ তিনি যত বাটপারি করতে পারবে ততই লাভ। যেমন ধরেন যারা ভুয়া মামলা করে, ওরা কিন্তু মনে মনে দোয়া করে জমি নিয়ে, যেই মামলা মনে করেন আমি ডক্টর নুরুন নবী স্যারের বিরুদ্ধে তার জমিকে আমার জমি বলে আদালতে মামলা করলাম, আমি কিন্তু মনে মনে দোয়া করবো মামলা 22 বছর চলুক, কারণ লসটা তো স্যারের, আমার না। ডক্টর ইউনূস শুরু করছে, আমরা জামানবীরের লোক তো, আমরা মামলাবাজ, কিন্তু আমরা কিন্তু ইউনূসেরে বরিশাল বৈশা আমরা চিটাং এর মামলা দিতে পারি। আমরা কিন্তু বরিশাল চিটাং বৈশা ওই আমেরিকা থাকলে তার বিরুদ্ধে মামলা দেওয়া আমরা জামানবীরের লোক শিখছি। আমার চাচা আছে একটা, আমার দাদির বিরুদ্ধে, তার নামে কিন্তু দেউলিয়া ঘোষণা করছে, মানে এত বড় মামলাবাজ। আমরা কিন্তু মামলা জানি জামানবীরের লোকজন। বুঝছি ওই যে ডক্টর নুরুন নবী স্যারের বিরুদ্ধে মনে করেন আর আপনার বিরুদ্ধে মামলা করলাম যে জমিটা আমার 3 মাসের জন্য আপনাদের বাইর করে দিলাম, এখানে যদি 3 বছর বানাইতে পারি আমার লাভ। ডক্টর ইউনূস এমন ব্যবসা শুরু করছে যে আমি বুঝি না, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন 5 জন উপদেষ্টা, তারেক রহমানের কত বড় বড় উপদেষ্টা সহ 3টি দেশের গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করে, এতটুকু বুদ্ধি তাদের দিতে পারে না? এদের আকল এত কম যে 17 মাসে দেশে ঢুকতে পারে না। খালেদা জিয়ার অবস্থান কি না পারে হাসপাতাল বলতে, সরকার তো বলবেই না। কেন বলবে? বললে তো তার লস, তোলের বিড়াল বের হয়ে যাবে। আর বিএনপি বলতে পারতেছে না। এটা শুধু তাদের দুর্ভাগ্য না, এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। কারণ আমি পছন্দ করি না করি, বিএনপি আমাদের বাংলাদেশের বৃহত্তর একটি দল। এটা গণতন্ত্র, বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর, দেশের মান সম্মান এর সাথে জড়িত আছে, এবং বিএনপির দল হিসেবে তার জন্য ক্ষতিকর। জি, ধন্যবাদ। তারেক রহমানের দেশে না ফেরার ব্যাপারে কোনো যুক্তি নেই। আপনারা আমার যুক্তিগুলি শুনুন এবং নিজেরাই বিচার করুন যে তারেক রহমানের দেশে না ফেরার পক্ষে কোনো যুক্তি আছে কিনা। তারেক যা বলেছে যে দেশে ফেরাটা, তার দেশে ফেরাটা তার উপর নির্ভর করে না, অর্থাৎ অন্য কারোর উপর নির্ভর করে। প্রশ্ন, কেন? তারেকের কি পাসপোর্ট নাই বাংলাদেশের? বাংলাদেশের সরকার কি তাকে পাসপোর্ট দিচ্ছে না? বাংলাদেশ সরকার তো এরকম কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না, বরঞ্চ তারেকের সকল প্রকার সিকিউরিটির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার, এটাও বলেছে। এমনকি তার জন্য গুলশানে বাড়ি পর্যন্ত রেডি, বুলেট প্রুফ গাড়ি রেডি। তাহলে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে, এই কথা বলে দিলেই হয় যে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে দেশে ফেরা। বাংলাদেশ সরকার বাধা দিবে কিভাবে যেটা আমরা জানি না। হয়তো তাকে পাসপোর্ট দিচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, বা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, এরকম কোনো কথা কি সে বলতে পারে? তা বাংলাদেশের সরকার যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে এবং তার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সে এয়ারপোর্টে গিয়ে বললেই তো হয় যে আমি আমার দেশে যাব। কে তাকে থামাবে? কে তাকে থামাবে? যে তাকে কি তাহলে বলতেই হয় যে আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না? আপনাদের নিশ্চয় মনে আছে 1/11 সময় শেখ হাসিনা যখন দেশে ফেরার চেষ্টা করছিলেন, তখন তাকে বাধা দেওয়া হচ্ছিল। উনি এয়ারপোর্টে গিয়েছিলেন হিথ্রোতে গিয়ে ওনার সেই সময়ে উনি যা করেছিলেন হট্টগোল, যে আমাকে আমার দেশে ফিরতে দিতে হবে, কারণ মইনী সরকার তাকে প্রথমে বাধা দিচ্ছিল দেশে ফেরার ক্ষেত্রে। কিন্তু শেখ হাসিনা এয়ারপোর্টে গিয়ে কিন্তু বলেছিলেন আমাকে দেশে ফিরতে দিতে হবে ওই সময়, রাইট? তাহলে তারেক
বললেই হয়, আমাদের দেখালেই হয় যে দেখো আমি এয়ারপোর্টে গিয়েছি, আমার পাসপোর্ট আছে বা আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না। বলুক সেটা। তাহলে পাসপোর্ট যদি থাকে তাহলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? তো ট্রাভেল ডকুমেন্ট যদি না থাকে, পাসপোর্ট যদি না থাকে, তাহলে বললেই হয় স্ট্রেইট যে আমাকে তারপরও দিচ্ছে না দেশে আসতে। এখন যদি বলে অন্য কেউ বাধা দিচ্ছে, সেটা কি বিদেশি কোনো শক্তি? কি করবে? তাকে মেরে ফেলবে? আরে বাপরে, তোমার মা মরছে, যেই মাকে পুঁজি করে তুমি রাজনীতি করবে ভবিষ্যতে, ইচ্ছা তোমার প্রধানমন্ত্রী হবে, তুমি সিংহাসনে বসবে, তোমার বাপকে ব্যবহার করে তুমি রাজনীতি করছো, এখন পর্যন্ত গদিতে বসে আছো, যদিও তোমার কোনো যোগ্যতা নাই। তোমার কোনো যোগ্যতা নাই, বাংলাদেশে রাজনীতি করার কোনো ইতিহাসও তোমার নাই। তোমার যে সকল ইতিহাস, সেগুলি শুনলে যাক, বাদ দাও। তোমার যে সকল, না একটু বলি, হাওয়া ভবন ইত্যাদি এগুলো তো আমরা জানি, 21 আগস্ট গ্র্যান্ড হামলা ইত্যাদি ট্যাগ তোমার পিছনে লেগে আছে। তো এগুলো তো আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, যদিও মামলা শুনেছি প্রসিডিউরাল কারণে লন্ডভন্ড হয়েছে, আবার মামলা হতেও পারে। তো তারপর জনমনে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। মানুষ তোমাকে হয়তোবা ক্ষমা করে দিত, আমিও হয়তোবা মনে করতাম যে ঠিক আছে, তারেক রহমান অনেক সাফার করেছে, তার দেশে আসা দরকার। কিন্তু তার জন্য তোমাকে কি প্রমাণ করতে হবে? তুমি বাপের ছেলে, তুমি মায়ের ছেলে, কিন্তু এই বাপ মার উপর পুঁজি করেই তো তুমি রাজনীতি করবে। তোমার তো আর কোনো যোগ্যতা নাই, তোমার রিক্সা চালানোর যোগ্যতাও নাই বাংলাদেশে, কারণ তোমার কোমর ভাঙা, লেখাপড়াও নাই, কিচ্ছু নাই। তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল অনেক সাফার করেছে, যে রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীরা অনেক সাফার করেছে, এবং যেই দলটি জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র, জিয়াকে আমি নিজেও অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে বাপের সন্তান, তুমি যে মায়ের সন্তান, সেটা প্রমাণ করো। খালেদা জিয়া তো কখনো আমাদেরকে ছেড়ে যান নাই, খালেদা জিয়া কিন্তু কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই, ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের সাথে আছেন। তাহলে তুমি যদি সেই মাকে ভবিষ্যতে পুঁজি করে সিংহাসনে বসতে চাও, তাহলে তোমাকে কে বাধা দিচ্ছে? মেরে ফেলবে তোমাকে। ও, তাহলে তোমার জীবনের মায়া বা তুমি জেলে যাওয়ার ভয় মার ভালোবাসার চেয়েও বেশি তোমার, তাই না? তা খালেদা জিয়ার জন্য তো অনেকে জীবন দিচ্ছে, খালেদা জিয়ার জন্য অনেকে কান্নাকাটি করছে, অনেকে বিএনপির আদর্শে বিশ্বাস করে জেলে খেটেছে, অঙ্গহানি হয়েছে, অনেক রকম নির্যাতনের শিকার হয়েছে গত 17 বছর, হয়নি? তাহলে তুমি কোন যুক্তিতে তুমি তোমার দেশে ফিরবে না, তুমি বাংলাদেশে ফিরবে না? তুমি তোমার বউকে পাঠিয়েছো, তোমার বউ এবং তোমার মেয়ে, ওরা তো তোমার জানের চেয়েও মায়া থাকার কথা। তাহলে তোমার বউ এবং তোমার মেয়ের উপরে কোনো থ্রেট নাই, বা তোমার বউর উপরে কোনো থ্রেট নাই, রাইট? একটা অযোগ্য ডাক্তারকে পাঠিয়েছো, সে নাকি আবার চিকিৎসা কোঅর্ডিনেট করে। এখন এই চিকিৎসা যে কোঅর্ডিনেট করে, এইটার ব্যাপারে তুমি কথা বলো যে চিকিৎসক কারা? আজ পর্যন্ত জানলাম না তো চিকিৎসক কারা। এরকম একটা ঠুনকো ডিগ্রি নিয়ে সে এত বড় বড় ডাক্তার দেশ বিদেশ থেকে আসে, তাদের আবার সে চিকিৎসা কোঅর্ডিনেট করে। ফাইজলামের জায়গা পায় না, একটা ডাক্তার নাম দিচ্ছে না। কারণ কি? কোন ডাক্তার তার নাম ইউজ করতে দিবে না যে খালেদা যে এখন কি অবস্থায় আছে, এই মিথ্যাচার করতে দেবে না। এর জন্য কোনো ডাক্তার তাদের নাম প্রকাশে ইচ্ছুক নয়। তা তুমি আসো, তুমি এসে বলো, বা তুমি কোনো স্ট্যাটাসে বলো তোমার মা কেমন আছে, বলো। এটা তো শুনছি না গত কয়েকদিন ধরে, বলছো না তো স্পষ্ট করে। তুমি ধরি মাছ না ছুঁই পানি অবস্থায় আছো। আসলে তুমি কাওয়ার্ড, তাই না তারেক? তুমি কাওয়ার্ড। তুমি তোমার দলকে ডুবিয়েছো, তুমি না নেত্রীকে ডুবিয়েছো, তুমি তোমার দেশকে ডুবিয়েছো, এবং তুমি এন্ড অফ দ্য ডে ওখানে বসে তুমি ফয়দা নিতে চাইছো, তুমি পদবাণিজ্য করছো, ঠিক না? কারণ তোমার দেওয়া হচ্ছে সকল চয়েস, তাদের বেশিরভাগই তো জঘন্য চয়েস। এই যে 2,500 আজাদ ছিচি করছে, সমস্ত বিএনপির নেতা কর্মীরা বলতো ছিচি করছে, কারণ তুমি ওখানে বসে তো আরামে আসো, ওখানে বসে তুমি আরামে আছো, তুমি দেশে আসবা কেন? তাহলে বলো, নিজেকে পরিষ্কার করো, সাহস দেখাও। আরে ভাই, তোমার মা মরে যায়, তোমার সাহস হয় না কেন? এই মাকে পুঁজি করে তো তুমি রাজনীতি করার ইচ্ছা রাখো, সিংহাসনে বসতে চাও, এছাড়া তোমার কোনো যোগ্যতা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে না গেলেই হয় যে মার অন্তিম শয্যায় তুমি আসলে তোমার কোনো যুক্তি নাই। যদি তোমার মৃত্যু ভয় না থাকে, তোমার মৃত্যু ভয় থাকা উচিত না তো, কারণ মার অন্তিম শয্যায় তুমি মৃত্যু ভয় পাবে কেন? দেশ মাতৃকার জন্য মানুষ জীবন দেয়, মায়ের জন্য মানুষ জীবন দেয়, আর তুমি এত বড় দল থাকতে, এত সিকিউরিটি থাকতে তুমি আসতে পারো? তুমি একটা কাওয়ার্ড। আসলে তোমার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি তুমি দিতে পারবে না, কোনো বিদেশি শক্তির অজুহাতে তুমি দেশে ফিরছো না, এটা তুমি বলতে পারবে না, এটা। নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট। কারণ ওয়ার্স্ট কেস সিনারিও তোমাকে মেরে ফেলবে, তাই তো? বিদেশি কোনো শক্তি এইটাও তোমার যুক্তি হতে পারে না দেশে না ফেরার জন্য। তুমি একটা কাওয়ার্ড, তুমি বিদেশেই থাকো, বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই। এবং তুমি নিশ্চিত থাকো, খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হইলে বিএনপি তার স্বরূপে ফেরত আসবে, এবং তোমার মতো নেতাকে বিএনপির উচিত হবে না নেতৃত্বের সামনে দিতে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেন ভুলে না যায় তোমার মতো কাওয়ার্ডকে যেন নেতা হিসেবে তারা না মানে। এটা হচ্ছে আমার